জলদাপাড়া অভয়ারণ্যের নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। হ্যাঁ, সময় সুযোগের অভাবে অনেকেই হয়তো এখনো এখানে গিয়ে পৌঁছাতে পারেননি, কিন্তু সেই ছোটবেলায় বইয়ের পাতা থেকে আমরা এর সঙ্গে পরিচিত। তারপর মাঝে কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু জলদাপাড়া অভয়ারণ্যকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি আর। তবে এই বছর অর্থাৎ 2025 সালের গত 8ই ফেব্রুয়ারি শনিবার দুপুর ওই 2:56 মানে প্রায় 3টের দিকে আমরা গিয়ে পৌঁছেছিলাম এই গভীর অরণ্যকে সামনে থেকে দেখতে। শীতের শেষ আর বসন্তের শুরু, তাই প্রকৃতিও যেন নতুন করে সেজে উঠেছিল। তার আঁচল ভরা এই রুদ্রপলাশ দিয়ে সেখানে আগত সমস্ত দর্শনার্থীদের জলদাপাড়া অভয়ারণ্য যেন আহ্বান জানাচ্ছিল দু হাত বাড়িয়ে। এই জাতীয় উদ্যানে প্রবেশের পূর্বে বেশ কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো কমপ্লিট করে আমরা আমাদের কার সাফারির জন্য এখন প্রস্তুত। এখানে সকলেই আমার দাদা আর একজন বন্ধু ছিল। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে গিয়ে ঘন অরণ্য, নির্জনতা, পাখির কুজন আর মাঝে মাঝে বন্য জন্তুর ডাকের মধ্যে কেউ যদি অসীম আনন্দ অনুভব করতে চান, তাহলে তাদের জন্য এই জঙ্গল ভ্রমণ সব থেকে আদর্শ। তোরসা নদীর তীরে অবস্থিত জলদাপাড়া ভারতের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান হিসেবে বিখ্যাত। ওখানে গিয়ে শুনলাম যে প্রতি বছর 16ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই জাতীয় উদ্যান বন্ধ থাকে, আর প্রতি বৃহস্পতিবারেও এই জাতীয় উদ্যান বন্ধ থাকে। ওই যে দেখতে পেয়েছেন, কি বলুন তো ওটা? কমেন্টে জানাবেন। চলুন আরো এগিয়ে গিয়ে আরো অনেক দেখতে পাবো, তবে এখানে এটা তো প্রথম দেখতে পেলাম, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। এই জাতীয় উদ্যান সম্পর্কে আর কি বলবো। শুনলাম যে এই জঙ্গলের মধ্যে নাকি 6 ফরেস্ট টাইপ রয়েছে। তারপর এটা হচ্ছে একটা লার্জেস্ট ট্র্যাক্ট অফ সাভানা গ্রাসল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল। আর ফ্লোরা ফ্লোরা মানে আপনারা সকলেই জানেন, তো সেই ফ্লোরার মধ্যে আবার ডাইকট আর মোনোকট রয়েছে। ফ্লোরা মানে উদ্ভিদ আর কি, উদ্ভিদকুল। তো সেই ডাইকট রয়েছে এখানে আপনার 675টা স্পিসিস, আর মোনোকট স্পিসিস রয়েছে এখানে 250টা। আর ফনা মানে প্রাণী জগৎ, তো তার মধ্যে মাছ পড়ে। মাছ রয়েছে প্রায় 99টারও বেশি স্পিসিস রয়েছে এখানে। তারপর রেপটাইলসের মধ্যে 8এরও বেশি স্পিসিস রয়েছে। ম্যামেলসের মধ্যে 33+ আর কি, মানে এর থেকেও বেশি হয়তো স্পিসিস এখানে রয়েছে। আর বার্ড সব থেকে বেশি রয়েছে, 260+ স্পিসিস আর দেয়ার। এছাড়াও এই যে এখানে এত গাছ দেখছেন, এর মধ্যে এমন 47টা গাছ রয়েছে যারা এন্ডেঞ্জার্ড। এগুলো হয়তো না বললেও হতো, তবে যারা এখন পড়াশোনা করছো, আমার ভাগনাই রয়েছে তাদের মধ্যে, তো ও যদি এই ভিডিওটাকে দেখে তাহলে অনেক কিছু জানতে পারবে। শুনলাম এখানে বাঘ দেখা যায় না, তবে লেপার্ড মাঝে মাঝে দেখা যেতে পারে, তবে সেটা আমরা সেদিন দেখা পাইনি। আর এই যে দেখুন বসে আছে ময়ূর। আমরা গিয়েছিলাম তো ওই বিকেলের দিকে, মানে প্রায় সন্ধ্যা নেমে আসছিল, তো তখন এরা সব থেকে বেশি বিচরণ করছিল। ওই যে দেখছেন বাইসন। বন্ধু একটু দেখা সুন্দরীটা। এই তো কত সুন্দর আওয়াজ। ময়ূরের ডাক কোনোদিন সুন্দর হয় বলুন? কিন্তু ওর কাছে ওটাই ভালো লেগেছে। তো আমাদের একটা দাদা তাই বলছিল যে তাহলে কোকিল কি হবে তোর কাছে। এই যে দেখুন আর একটা ময়ূর। ময়ূর এর আগেও আমরা অনেক দেখেছি, তবে সেগুলো চিড়িয়াখানাতে বন্দি অবস্থাতে। জানেন তো, শুনলাম যে এই বিশাল জাতীয় উদ্যানের আয়তন নাকি 216 বর্গ কিলোমিটার প্রায়। বিশাল ডুয়ার্স বনভূমির অংশ এই জলদাপাড়া। এই জলদাপাড়ার আশেপাশে তাই অন্যান্য অরণ্যভূমিও রয়েছে, যার মধ্যে গরুমারা এবং বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প অন্যতম। এই অরণ্যের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা অনেক কিছু দেখা পেয়েছি, যেমন ময়ূর, বাইসন, হরিণ ইত্যাদি। কিন্তু এই বনভূমির যে মুখ্য আকর্ষণ, সেই স্পেশাল গেস্টকে কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। একটা সাজেশন, যারা এই শীতের সময়তে এরকম সাফারি করতে আসবেন না, তারা অবশ্যই একটা করে মাস্ক নিয়ে আসবেন সাথে করে। যাই হোক চলুন এবার এগিয়ে যাই। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা একটা হরিণ। কি একটা নাম বললো, একটা বিশেষ প্রজাতির হরিণ, কিন্তু নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে নেই। খুব সম্ভবত সাম্বার হরিণ এই টাইপের একটা নাম, কারণ ওখানে নাকি শুনলাম অনেক ধরনের হরিণ আছে, যেমন চিতল হরিণ, হক ডিয়ার ইত্যাদি অনেক কিছু শুনলাম। চলুন এবার একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো, ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো সেখানে আমাদের যিনি গাইড ছিলেন তিনি অনেক কিছু বলছিলেন, সেটা একটু শুনুন আপনারাও। একটু সময় দিয়ে এখানে থাকেন, 10 থেকে 15 মিনিট থাকেন, তারপরে বেরিয়ে যাবেন। কি আছে বললেন এখানে? গন্ডা আর আচ্ছা আচ্ছা। ও বাইসন তো দেখতে নিতে রাইনো এই জায়গাটাই পাওয়ার পাবে।
এটা ওয়াচ টাওয়ার, জলদাপাড়া ওয়াচ টাওয়ার। লেপার্ড তো মাঝে মধ্যে পাওয়া যায়, কিন্তু খুব চলুন। তো চলুন, উনি তো বললেন যে এই ওয়াচ টাওয়ার থেকে অনেক কিছু দর্শন করা যায়। তো আমরা যাই উপরের দিকে, দেখি কিছু দেখতে পাই নাকি। এর কাছাকাছি দেখলাম নুন দেওয়া রয়েছে। তো ওরা নাকি এই নুন খেতেই এর কাছে আসে। ওই যে দেখছেন রাস্তার ওপর নুন দেওয়া রয়েছে, হাতির দল বা গন্ডার বা বাইসন ওরা নাকি এখানে নুন খেতে আসে। আর উনি বলছিলেন যে এখানে শাল, সেগুন, খয়ের, বহেরা, লালি ইত্যাদি গাছের আধিক্য নাকি এখানে বেশি। এখানে দুটো ওয়াচ টাওয়ার রয়েছে বললো। তো একটা হচ্ছে এটা, আর একটাতে একটু পরে যাব। উপর থেকে দেখুন না, পড়ন্ত বিকেলে এই বনভূমিটাকে যেন কি মায়াবী লাগছে দেখতে। এই ওয়াচ টাওয়ারটার ঠিক পাশেই রয়েছে এই হাতিদের থাকার জায়গা। এই যে একজন দেখলাম ঢুকলো, আর পিছন পিছন ওই যে আর একজন আসছেন। হাতি সাফারি এখন আর হয় নাকি আমি ঠিক জানি না। তবে এই হাতির পিঠে চেপে দুলতে দুলতে এই বিরাট বিরাট গাছেদের ছায়ায় ঘেরা নির্জনতাকে উপভোগ করতে কার না ভালো লাগে বলুন তো। জলদাপাড়া আসার আগে যতটা না এক্সাইটমেন্ট নিয়ে এসছিলাম, এখন জলদাপাড়াকে এইটুকু দেখেই মনে হচ্ছে প্রাণটা যেন ভরে গেছে। কি বিশাল বিশাল সুউচ্চ গাছ, আর তার নিচে বাইসনের দল বা হরিণ শিশু দ্রুত চপল গতিতে এগিয়ে যাওয়া থেকে শুরু করে পাখিদের কলতান আপনার মনকে ভরিয়ে তুলবে। ওখানে একটা চার্টে খুব সুন্দরভাবে সমস্ত পশু পাখির ছবি এখানে দেওয়া রয়েছে, আর পাশে পাশে তাদের নামও লেখা রয়েছে। এই জঙ্গলে আর কি 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 ধরনের জন্তু জানোয়ার রয়েছে সেই সমস্ত কিছু আপনি এখান থেকে খুঁজে পাবেন। খুব সুন্দরভাবে এখানে গুছিয়ে সমস্ত কিছু লেখা আছে। আপনার যদি একটু ধৈর্য থাকে তাহলে আপনি এগুলোকে পড়তে পারেন। এই যে এই নিচের দিকে দেখুন, সমস্ত যে রেপটাইলস গুলো রয়েছে তাদের ছবি দেওয়া রয়েছে। তার মধ্যে অজগর, গিরগিটি, গ্রেট কোবরা ইত্যাদি অনেক কিছু রয়েছে। এগুলো ছবি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। তবে এই রেপটাইলসদের আমরা চোখের সামনে দেখিনি, আর দেখার ইচ্ছাও প্রকাশ করিনি। যাই হোক, চলুন ওইদিকে কিছু পাখিদের ছবি দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখুন। আর এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে এই জঙ্গলে আসার পর, সেগুলো আপনি যদি আসেন ভবিষ্যতে তাহলে দেখে আসতে পারেন। আর অবশ্যই এই জলদাপাড়া জাতীয় উদ্যান সম্পর্কে কিছু লেখা আছে এই অ্যাবাউটে, চাইলে ভিডিওটাকে পজ করে পড়তে পারেন। এই জঙ্গলের মধ্যে দিয়েই বুড়ি তোরসা, তোরসা, মালঙ্গি, হলং, কেলিঝোড়া নদী বয়ে চলেছে অবিরাম নিরলস গতিতে। আর সেখানেই নাকি জল খেতে আসে হাতির দল। আর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা এই নদীগুলো যে শুধুমাত্র জঙ্গলে যারা বসবাস করে তাদের তৃষ্ণা নিবারণ করে তাই নয়, জঙ্গলের সৌন্দর্যও বাড়িয়ে দেয় কয়েক গুণ। দেখুন না কি সুন্দর লাগছে। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখনই কিছু হাতির দল জল খেয়ে ফিরে যাচ্ছিল জঙ্গলের দিকে। তাই হাতির দর্শন পায়নি। তবে ওই যে দেখুন না ময়ূরগুলো কেমন দেখে যাচ্ছে, আর ওই যে একটা ময়ূর দেখছেন কেমন পেখম মেলে বসে আছে। তো হাতির তো দেখা পেলাম না, তাই জন্য আবার আমরা গাড়িতে উঠে পড়লাম, আর আবার অন্য একটা দিকে নিয়ে যাবে বললো, তো সেদিকে যাচ্ছি আমরা এখন। আর ওই যে সূর্য প্রায় অস্ত যায়, আর যেহেতু তখন ফেব্রুয়ারি মাস তাই সন্ধ্যাও একটু তাড়াতাড়ি হয়ে আসছিল। জানেন তো এই জঙ্গলে 19 রকমের অর্কিড রয়েছে শুনলাম, তার বেশিও হতে পারে, তবে অর্কিড দেখতে পাইনি। চলুন এরপর আর একটা অন্য ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাই। এই যে এই ওয়াচ টাওয়ারটার নাম হলো হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। তবে সেদিন ওখানে দাঁড়িয়ে আর বেশিক্ষণ আমরা সময় নষ্ট করিনি, কারণ তখনও আমাদের অনেকটাই দেখতে বাকি ছিল, আর প্রায় সন্ধ্যাও ঘনিয়ে আসছিল যেহেতু শীতকালের দিন, ছোটবেলা। তো এই যে এই দিকটাতে আমরা গিয়েছিলাম। এই দিকটাতে আমরা ওই এক শৃঙ্গ গন্ডারের দেখা পেয়েছিলাম। যেহেতু অনেক দূর থেকে তাই জন্য আর ক্যামেরা ওপেন করিনি। তারপর আমরা ধরেছিলাম ফেরার পথ। আর এই যে সামনে দেখছেন জঙ্গলের বুক চিরে বয়ে চলা নদী, আর এই কাঠের ব্রিজ মনে হচ্ছিল একদম ছবির মতো সুন্দর। এই অনন্ত বিস্তৃত আকাশের নিচে বন্য প্রাণীদের চারণভূমি এই উদ্যান। নিস্তব্ধতার মাঝে পশু পাখিদের ডাক মনে করিয়ে দেয় প্রকৃতির এক আদিম সত্তাকে, এবং একই সঙ্গে রোমাঞ্চেরও শিহরণ জাগায় আমাদের সমস্ত শরীরে। তো এই যে এখানে আমাদের সাফারি শেষ। আর টোটাল সাফারি করতে সেদিন আমাদের সময় লেগেছিল ওই 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট মতন। তো চলুন এবার ফেরা যাক। অনেক অনেক সুখস্মৃতি নিজের মনের মণিকোঠায় গেঁথে নিয়ে এবার নিজের গন্তব্যে ফেরার পালা। মনের খাতায় যুক্ত হলো আরও একটা নতুন অভিজ্ঞতা। আরে দাঁড়ান, এখনো ভিডিওটা শেষ হয়নি তো। প্রকৃতির সান্নিধ্যে আসলে একটা ছাপোষা রংচটা দিনও যেন রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে তার কোমল সবুজের ছোঁয়ায়। আর সেই সবুজের ছোঁয়ায় যদি থাকে রঙিন অর্কিডের সান্নিধ্য, তাহলে তো মন ভালো হতে বাধ্য।
অর্কিডের রূপ বৈচিত্র্যে মুগ্ধ হননি এমন মানুষ খুব কমই আছেন। ফুলের রাজ্যে অর্কিডের খ্যাতি বিশ্বজোড়া। অর্কিড তার গঠন প্রকৃতির দিক থেকে একটু জটিল উদ্ভিদ। এর কাণ্ড এবং ফুলের গঠন কাঠামো আকর্ষণীয়। জানেন তো, বাস্তুশাস্ত্র অনুসারে এই অর্কিডের আবার অনেক গুরুত্ব। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই অর্কিড আমাদের সমৃদ্ধি, প্রাচুর্য, উর্বরতা এবং ইতিবাচকতার প্রতীক। এই অর্কিডের নাকি মেডিসিনাল ভ্যালুও রয়েছে। আর এদের এই আকর্ষণীয় রং আর বিভিন্ন ধরনের গঠন আর এদের স্থায়িত্বকাল প্রত্যেক ফুলপ্রেমী মানুষদের কাছে একে জনপ্রিয় করে তুলেছে। অর্কিডের এই ফুলের বৈচিত্র্যে বিস্মিত হয়ে প্রাচীন গ্রিক দার্শনিকরা আদর করে এই ফুলের নাম দিয়েছিলেন অর্কিস। কালক্রমে তাই অর্কিড নামে পরিচিত। এখন এগুলো দেখছেন জারবেরা কাল্টিভেশন। এরাও তাদের অপূর্ব সুন্দর পুষ্পরাজি নিয়ে মানুষের চিত্ত হরণ করে। এটা আমরা দেখেছিলাম ইউভি কেভিতে, ওই জলদাপাড়া অভয়ারণ্যের নয়, ইউভি কেভি যেটা পুন্দিবাড়িতে অবস্থিত। আর এই যে এই সামনে এই যে পুন্ডিয়া গাছগুলো দেখছেন, এদের নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে পুন্দিবাড়ি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।